স্বাগত জানাচ্ছি টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব আইনের সংস্কারের মাধ্যমে বিধিমালা প্রস্তুত করে দিতে হবে। নির্বাচনের জন্য আইন কানুন ও বিধিবিধান চূড়ান্ত অবস্থায় নেই। সিইসি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সলা হবে। তফসিলের আগ পর্যন্ত যাদের নিবন্ধন থাকবে তাদের নিয়েই ইসি ভোটের আয়োজন করবে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। ইসি ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন RFED টকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এতে সিইসি জানান, ট্রেনিং, সেমিনার ও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কোনো সম্মানই নেবেন না তিনি সহ সব কমিশনার। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব প্রস্তাব গ্রহণযোগ্য নয়। কোনো সিদ্ধান্তের জন্য সংসদীয় স্থায়ী কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে। এই সংক্রান্ত সুপারিশ বাতিলের দাবি করে সিইসি বলেন, ভোটার হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিইসি বলেন, প্রধান উপদেষ্টা জুনে নির্বাচন হওয়ার কথা বলেছেন, তখন বর্ষাকাল। তবে ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যে সংস্কার শেষ করতে হবে। এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে, যাতে অক্টোবরের মধ্যে যদি ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আর মাঝখান হতে বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সালা বলে জানান সিইসি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারলে নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে করা সম্ভব বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। টেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় একথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে জুলাই আগস্টের সহস্রাধিক ছাত্র জনতার রক্তের প্রতি বেইমানি করা হবে বলে মনে করেন আমির খসরু। যেসব সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য হবে সেগুলো দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, বাকি সব সংস্কারে জনগণের ম্যান্ডেট দিতে হবে। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই আদেশ জারি করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় নিহত 6 জনের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় জড়িত পুলিশের SI আব্দুল মালিক ও কনস্টেবল মুকুল চক্তারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে হয়েছে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মোট 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে পুলিশের সংখ্যাই বেশি। শরীরে শত শত ছড়া আর স্পর্শকাতর স্থানে বুলেট বিদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 35 জনের চিকিৎসা চলছে BSMMU হাসপাতালে। আসার কথা, সুচিকিৎসার সব দায়িত্ব নিয়েছে সরকার। জটিল রোগীদের বিদেশে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন শাকিলা করিম, ক্যামেরায় ছিলেন সাব্বির আহমেদ ভুইয়া।
আমার চোখের সামনে হলো একটা বাচ্চা 8 বছরের মতো, 8 থেকে 10 বছর হবে, মাথায় বুলেট লাগছে। ওই ছেলেটা হলো রক্ত বমি করতে করতে অ্যাম্বুলেন্সে মারা গেছে। আসিফ মারা গেছে। এখানে সব বুলেটের চিত্র মানে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র এভাবেই বর্ণনা দেন 5 আগস্টের পুলিশি নির্মমতার। শরীরে এখনো বয়ে বেড়াচ্ছেন বুলেট ও অসংখ্য ছররা। আমার বুলেট লাগার পরে আমি পিছন থেকে লাগছি, তো আমি যখন জিতেছিলাম দৌড় দিয়ে, তখন দেখতেছি একজনের এখানে বুলেট লাগছে। আমার চোখে সবকিছু মানে ঝাপসা দেখতেছি। তখন আমি হাত থেকে ছেড়ে তার দিছি, ড্রেনের ভিতরে পড়ে গেছি। একই রকম গল্প মাদ্রাসা ছাত্র হাফেজ খায়রুল ইসলামের। কোমরের নিচে লাগা গুলি এখনো বের করা হয়নি। চলছে বিদেশে অস্ত্রোপচারের প্রস্তুতি। বৃষ্টির মতো গুলি ছিল, তখন একটি বুলেট এসে আমার কোমরের নিচ দিয়ে ঢুকে মেরুদণ্ডে থাকে। তারপর আমি মাটিতে পড়ে যাই। বুলেটটা এখনো আমার ভিতরে, আর যদি ইনফেকশন হয় তাহলে আর বাঁচানো সম্ভব না। আর এখন যদি বুলেট অপারেশন করে বাইর করে তাহলে অপারেশন থিয়েটারে মারা যাওয়ার চান্স 98%। পুলিশ কিংবা সাবেক সরকারি সংগঠনের তাণ্ডবের শিকার সবার গল্প প্রায় একই। 4 আগস্ট বিকেলবেলা হেলিকপ্টারে গুলি করার কারণে আমার পাশে একজন মুরব্বী ছিল, ওনার মাথায় এইখান থেকে গুলি ঢুকে এইখান থেকে পুরো বের হয়ে যায়, মানে উনি জায়গায় ডেট হয়ে যায়। তখন আমার এইখানে আপনার পিছনে গুলি লাগে। একটা চোখ আর কি নষ্ট হয়ে গেছে একবারে। ছাত্রলীগার পুলিশ মারছিল কোমরের দিয়ে, ডাইন পায়ে একবারে বল পাই না। আহত হয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা চলা সবার দায়িত্ব নিয়েছে সরকার। বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত তাদের দেখভাল করছেন। 2টা ফ্লোর বরাদ্দ করা হয়েছে সরকারিভাবেই প্রজ্ঞাপনের মাধ্যমে। তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আমাদের এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। এর ভিতরে কিছু কিছু রোগীর জটিলতা রয়েছে, তাদেরকে আমরা দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য অলরেডি আমাদের মেডিকেল বোর্ড সাজেস্ট করেছেন। বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা উন্নতির দিকে। শিগগিরই তারা বাসায় ফিরতে পারবেন। যাদের সার্জারি দরকার সার্জারি হচ্ছে, যাদের ফিজিওথেরাপি দরকার ফিজিওথেরাপি। শাকিলা করিম, RTV, ঢাকা। জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের সময় দেশের কারাগার থেকে পলাতক 2200 আসামির মধ্যে এখনও 700 পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হটলাইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আগস্টে আন্দোলনে আহতদের মধ্যে থেকে হটলাইন সেবায় নিয়োগ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কারাগারের জরুরি হটলাইন সেবার মাধ্যমে বন্দির অবস্থান, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে। বন্দির স্বজনরা এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবে। কেরানীগঞ্জ কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী থাকলেও সব বন্দী সঠিক সেবা পাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই, তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সাধারণ ক্ষমায় কেউ পায় না, সাধারণ ক্ষমা কিন্তু কারোর জন্যই ঘোষণা করা হয় না। যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তো আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যকে ধারণ করে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে অমর একুশে গ্রন্থমেলার স্টল নির্মাণের প্রস্তুতি। 1 ফেব্রুয়ারি এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের মেলায় আইন শৃঙ্খলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। হাতুড়ি পেরেকের ছন্দে নিরলসভাবে কাজ করছেন শ্রমিকরা। সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে শ্রমিকদের কর্মযোগ্য বলে দেয় দরজায় কড়া নাড়ছে গ্রন্থমেলা। স্টল নির্মাণের পাশাপাশি চলছে বিদ্যুৎ সংযোগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ। র্যাগের কাজ আছে, 10টা না 12টার মতো করছি, আরো 8টা ধরা আছে। রঙের কাজ তো মোটামুটি ভালো চলতেছে ভাই, একটা করতেছি, আরো 3টা অর্ডার হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হবে জানিয়ে প্রকাশনীর মালিকরা জানান, অনলাইনে স্টল বরাদ্দ দেয় ছিল না ভোগান্তি। অনলাইনে আমরা আবেদন করছি, অনলাইনে সবকিছু পেয়ে গেছে। আমি আমার এ পর্যন্ত বাংলা একাডেমিতে হাজিরাও দিতে হয় নাই। প্যাভিলিয়নের কাজ চলছে, আশা করছি বাকি যে 4 দিন আছে আমরা শেষ করে ফেলব। গত 8-10 বছরে ইসলামিক প্রতিষ্ঠানগুলো বইমেলাতে স্টল পেত না, এই বছর অনেক ইসলামিক প্রতিষ্ঠান স্টল পেয়েছে। এবারের বই মেলায় নতুন নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে জানিয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব বলেন, নির্দিষ্ট সময়ের আগে প্রস্তুত হবে মেলা প্রাঙ্গণ। সর্ববৃহৎ বইমেলা হতে যাচ্ছে
কারণ প্রায় 100 নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে এবং বলা যেতে পারে পরিসরও বেড়েছে। পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, সাদা পোশাকের পুলিশ থাকবেন, পোশাকি পুলিশ তো থাকবেনই। আমার ধারণা নিরাপত্তার বিষয়টি খুব বড় থ্রেট হবে না। বই মেলার প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তার স্বার্থে থাকছে ওয়াচ টাওয়ার, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ডাক্তার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করে বলে জানান পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। এর আগে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে 2021 সালের 6 জুলাই ঢাকায় পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করে। এই মামলার অন্য 2 আসামি পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি। রাজধানীর বিজয় সরণি এলাকার যানজট নিয়ন্ত্রণে গতকাল থেকে শুরু হয়েছে নতুন নিয়মে যানবাহন চলাচল। এই নিয়মে জাহাঙ্গীর গেট হতে বিজয় সরণি হয়ে ডানে চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাহাঙ্গীর গেট থেকে মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান ও মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী বাহনগুলো বিজয় সরণি হয়ে ডানে মোড় নিতে পারবে না। এক্ষেত্রে এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে এবং আগারগাঁও ক্রসিং ব্যবহার করার নির্দেশনা দিয়েছে ডিএমপি। এতে যাত্রী ও চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ট্রাফিক বিভাগ বলছে নতুন এই ব্যবস্থাপনায় যানজট সমাধানে সুফল মিলবে। আমরা নতুন সিস্টেমে দেখতে পাচ্ছি যে যানজট এটা কিছুটা নিয়ন্ত্রণে আসছে, আর জনদুর্ভোগ আশা করি কমবে। এটাতে জনগণও অভ্যস্ত হবে, বিষয়টা জানবে, তারা বিষয়টা সচেতন হবে, যানজট কমবে, সমস্যা নেই। নতুন ট্রাফিক সিস্টেম এটা ভালো, তবে মানসিকতা যদি আগের মতো না থাকে তাহলে যানজট নিরসন হবে এবং জনগণ ভালো সেবা পাবে। মানে ট্রাফিক রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো তারা সঠিকভাবে প্রতিপালন এবং বাস্তবায়ন করার যদি চেষ্টা করে তাহলে আগের চেয়ে ভালো হবে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের টেটা যুদ্ধে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 10 জন। নিহতরা হলেও স্থানীয় আতিয়ার ও আলমগীর। পূর্ব বিরোধে সকালে উপজেলার দুর্গম চরাঞ্চলের বাঁশকারী ইউনিয়নের চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 2 জন নিহত হন। এ সময় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সংঘর্ষে 2 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ। সব দল করে 18 বছর ধরে খাইতেছে, কেন যা কইতো আমার বাপের আমার বাইরে মাইরে বাড়ি সারা কইরা লাগলো তো সবাই মাল তৈরি আরে এই যে আমার সম্বন্ধে বাইতে গেছি রাস্তার সোয়ালে আমার বলতে গেল আর এরা সারা দল করে দূরে আয়া গুলি করছে। বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, আবার সব জিনিসের দাম একসঙ্গে কমে যাবে, এমনটি মনে করেন না অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড NBR আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। আইন ও পদ্ধতির বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আরও বলেন, নিত্যপণ্যের চড়া দামে মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু সিস্টেম কাজ করছে না বলেই এই সমস্যা বড় হচ্ছে। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের 16 জন কর্মকর্তাকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়। সরকার থেকে চেষ্টা করছি, এখন বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই সময় আমাদের রাজস্ব আদায় করা এবং রাজস্ব ব্যয় করা, দুটোই কিন্তু শুধু আদায় করে যাব ব্যয়টা নির্বিচারে করব সেটা মোটেও সেটা আমরা এবার চেষ্টা করছি আমাদের রাজস্ব আহরণ যদি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়। সব জিনিসের দাম একত্রে কমবে পৃথিবীর কোনো দেশে আমরা দেখিনি, আবার সব জিনিসের দাম বেড়ে যাবে সেটা আমরা আশা করি না। তবে এটা ঠিক জনগণের ডেফিনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে, তাদের কর ক্ষমতার মধ্যে থাকছে না অনেক কিছু, সেটা আমরা উপলব্ধি। তার মানে ইচ্ছাকৃতভাবে তো কেউ করছে না, যে কীভাবে অনেক রকম কনস্ট্যান্ট আছে, আমরা চেষ্টা করছি।
দেশের প্রথম সেনা প্রধান ও মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীরোত্তম আর নেই। সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ২ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে CMH-এ ভর্তি করা হয় তাকে। আজ সকাল ৮টা ৪৫ তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর জন্ম নেয়া KM শফিউল্লাহ ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। এর মধ্যে মালয়েশিয়া, কানাডা, সুইডেন আর ইংল্যান্ডে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৫ সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দুপুর সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল ৪:৫টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।